আচ্ছা, চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি যে এটা ক্লাস 11 ম্যাথস, যেটা টপিকের নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন। তো আমরা ক্লাস 10 পর্যন্ত স্ট্যাটিস্টিক্সের যে নলেজটা আমাদের হয়েছে, সেখানে আমরা ডেটা কালেকশন করার পরে সেই ডেটাগুলোকে আমরা অ্যারেঞ্জ ডেটা হিসাবে সাজাতে শিখেছি এবং সেখানে তারপরে সেই ডেটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করেছি এবং আমরা কি করেছি, তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করেছি। সেখানে আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, এই সমস্ত কিছু রেখেছি। তারপরে আমরা সেই ডেটাগুলো থেকে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মিন, মিডিয়ান, মোড এইসবগুলো বের করা শিখেছি। তো আজকে আমরা ক্লাস 11-এ এসে দেখব যে আমরা যেটুকু জানি তার সঙ্গে আমাদের আরও এক্সট্রা কিছু জানার প্রয়োজন আছে। তো প্রথমে আসা যাক যে হোয়াই ডু উই নিড মেজার্স অফ ডিসপারশন। আমাদের কেন মেজার্স অফ ডিসপারশন দরকার হয়? দেখো, একটা এক্সাম্পল আমি নিয়ে তোমাদের বোঝাবো যে আমাদের কেন মেজার্স অফ ডিসপারশন প্রয়োজন। ধরো দুটো সেকশন আছে, সেকশন এ এবং সেকশন বি। এই দুটো সেকশনের স্টুডেন্টদের, একই ক্লাসের দুটো সেকশন রয়েছে। তো দুটো সেকশনের স্টুডেন্টদের, ধর দুটো ক্লাস 11-এর দুটো সেকশন রয়েছে, সেকশন এ এবং সেকশন বি। তো সেকশন এ এবং সেকশন বি এর স্টুডেন্টদের পরীক্ষার যে পারফরমেন্সটা, সেটা আমরা অ্যানালিসিস করতে চাচ্ছি, পারফরমেন্স অ্যানালিসিস করতে চাচ্ছি। তো আমরা এমন একটা সিচুয়েশন আমাদের সামনে এসে দাঁড়ালো। দেখো যে ওখানে ধরো আমি সাপোজ সেকশন এতে রয়েছে 8 জন স্টুডেন্ট রয়েছে, আমরা ধরে নিলাম সেকশন বিতে রয়েছে 8 জন স্টুডেন্ট রয়েছে, এবং এই 8 জন স্টুডেন্টের ধরো আমি কোনো একটা পার্টিকুলার একটা সাবজেক্টের উপরে এদের আমি পরীক্ষা নিয়েছি। একটা সাবজেক্ট হচ্ছে ম্যাথস। ম্যাথসের উপরে এদের ধরো একটা এক্সাম নেওয়া হয়েছে, 100 মার্কসের একটা এক্সাম নেওয়া হয়েছে ম্যাথসে, 100-এর একটা এক্সাম নেওয়া হয়েছে। এবং সেই 100-এর মধ্যে সেকশন এ স্টুডেন্টের স্কোরগুলো ধরো কেউ পেয়েছে 5, কেউ 10, কেউ 15, কেউ 20, হ্যাঁ, কেউ 60, কেউ 70, কেউ 85, কেউ 95 পেয়েছে। পেতে এবারে ম্যাথামেটিক্সে অনেকে আছে শূন্য পায়, তো এখানে ধরলাম 5 পেয়েছে মিনিমাম, এবং হাইস্ট পেয়েছে 95, এবং 100-ও পেতে পারতো। তো এই ডেটাগুলো পাওয়া গেছে, এবং এই ডেটাগুলোর সাম দেখা গেলো কথা হচ্ছে 360 হচ্ছে। হ্যাঁ, তো এটার অ্যাভারেজ যদি বের করা যায় বা মিন বের করা যায়, মিন দেখা যাচ্ছে 45 পাওয়া গেল। আচ্ছা, আবার সেকশন বিতে আমি কি করলাম, দেখা যাচ্ছে এখানে যে 8খানা স্টুডেন্ট রয়েছে তাদের যে স্কোরগুলো এরকম হলো: 40 পেয়েছে দুজন, 43 পেয়েছে দুজন, 52 পেয়েছে দুজন, আর 63 পেয়েছে একজন, আর 70 পেয়েছে একজন। তাহলে এখানে যে স্কোরগুলো আছে তাদের স্কোরের সাম কত হবে? এটাও 360 হলো, 360 স্কোরের সাম। তো এখানেও মিন বের করলে দেখা যাচ্ছে মিন 45 পাওয়া যাবে। তো এখানে মিন 45, এখানেও মিন 45। তো দুটো সেকশনের স্টুডেন্টদের মিন মার্কস সেম। তো এই মিন মার্কস যদি সেম হয়, তাহলে কি আমরা বলতে পারি যে দুটো সেকশনের স্টুডেন্টদের পারফরমেন্স সেম, একই? এটা কি আমরা বলতে পারবো? তো একই কিনা বলতে পারবো কিনা সেটা বের করার জন্য বা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কি করতে হবে, আমাদের দেখতে হবে এই ডেটাগুলো, সেকশন এ এর যে ডেটা এবং সেকশন বি এর ডেটা কেমনভাবে স্ক্যাটার্ড হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে সেকশন এতে হাইয়েস্ট মার্কস পেয়েছে 95 এবং লোয়েস্ট পেয়েছে 5। তাহলে 95 - 5 90 হচ্ছে। তাহলে এই যে রেঞ্জটা, অর্থাৎ এই যে এদের মার্কসের যে রেঞ্জ, সেটা হচ্ছে কত? 90। অর্থাৎ 5 থেকে 95-এর মধ্যে এরা মার্কসগুলো রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি যে 40 হচ্ছে লোয়েস্ট মার্কস এবং 70 হচ্ছে হাইয়েস্ট মার্কস। তাহলে 70 - 40 কত? 30। এই ডেটার রেঞ্জ 30, এই ডেটার রেঞ্জ 90। তাহলে এখানকার সেকশন এর যে ডেটাগুলোর ভেরিয়েবিলিটি, ঠিক আছে, বা স্ক্যাটার্ডনেসটা বেশি। আবার সেকশন বি এর ডেটাগুলোর যে ভেরিয়েবিলিটি বা স্ক্যাটার্ডনেসটা
এখানে বোধহয় 90, এখানে বোধহয় 30, তাহলে এই ডেটাগুলোর স্ক্যাটারনেসটা কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো পারফরমেন্স সেম হতে পারে না কখনোই, কারণ এই ডেটা ভেরিয়েবিলিটিটা অনেকটাই বেশি, এই ডেটা ভেরিয়েবিলিটিটা অনেকটা কম। অর্থাৎ কিনা এখানে যেমন এখানকার স্টুডেন্টদের মধ্যে মার্কসের গ্যাপটা অনেকটা বেশি, কিন্তু এখানকার স্টুডেন্টের মধ্যে মার্কসের গ্যাপটা কম। ফলে এরা কি হচ্ছে, এরা প্রায় সবাই সমতুল্য বলা যেতে পারবে, কাছাকাছি। এদের মেরিটের দিক থেকে দেখতে গেলে এরা বা এদের পারফরমেন্সটা প্রায় সব কাছাকাছি। কিন্তু এখানে একজন 5 পাওয়ার স্টুডেন্টও রয়েছে, এখানে 95 পাওয়ার স্টুডেন্টও রয়েছে, তাহলে এর সঙ্গে এর অনেক ডিফারেন্স রয়েছে। কিন্তু এখানে সবথেকে লোয়েস্ট 40 আর হাইয়েস্ট 70, এদের মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুব কম। তো সেই হিসাবে আবার দেখো এখানে 40 নিচে কেউ পায়নি, কিন্তু এখানে 40 নিচে অনেকেই আছে, এই 4 জন আছে যারা 40 নিচে পেয়েছে। আবার এটাও ঠিক কথা যে এখানে 70 হাইয়েস্ট পেয়েছে, কিন্তু এরা 70-এর উপরেও এখানে 2 জন পেয়েছে। তো এখানকার যে ডেটা সেকশন এ এবং সেকশন বি, দেখা যাচ্ছে যে এখানকার ডেটাগুলোর মধ্যে যে বৈষম্য বা ইনইকুয়ালিটিটা বেশি রয়েছে, কিন্তু এখানে ইনইকুয়ালিটির পরিমাণটা খুব কম, তাই না? আমরা দেখি যে কোনো একটা গ্রুপে ইনইকুয়ালিটির পরিমাণটা যত বাড়বে, ঠিক আছে, ইনইকুয়ালিটির পরিমাণটা তত বাড়বে। কখন বাড়বে? যখন তাদের ভেতরে এরকম প্রচুর ডিফারেন্সটা অনেক বাড়বে। ডিফারেন্সটা যখন বেশি হবে, একে অপরের সঙ্গে যখন ডিফারেন্সটা খুব বেশি হবে, তখনই কী হয়, ইনইকুয়ালিটির পরিমাণটা বেড়ে যায়। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আমাদের যেটা, আমরা যে মিন, মিডিয়ান, মোড, এই যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা আমরা জানি, শুধুমাত্র সেটাই একটা ডেটার সম্পর্কে সাফিসিয়েন্ট ইনফরমেশন দেয় না। একটা ডেটার সাফিসিয়েন্ট ইনফরমেশন পেতে গেলে আমাদের আর একটা মেজার্স দরকার, সেটা হচ্ছে সেই ভেরিয়েবিলিটিটা মেজার করবে। অর্থাৎ ডেটাগুলো ঠিক কতটা কীভাবে স্ক্যাটার্ড হয়ে আছে, কতটা পরিমাণে স্ক্যাটার্ড হয়ে আছে, সেইটা স্ক্যাটারনেস আর ভেরিয়েবিলিটি মেজার করার জন্য আমাদের আর একটা মেজার দরকার, সেটা হলো মেজার্স অফ ডিসপারশন। এবং এই মেজার্স অফ ডিসপারশন এবং আগের যে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ছিল, এই দুটো একসঙ্গে কমপ্লিট ইনফরমেশন দেয় ডেটা সম্পর্কে। তো এখানে মেজার্স অফ ডিসপারশনের মধ্যে রয়েছে রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মেনলি এই 5টা আমাদের মেজার্স অফ ডিসপারশনের জন্য ইউজ করা হয়, এবং সব শর্টকাট মেজার্স অফ ডিসপারশন হলো রেঞ্জ আর কোয়ার্টাইল ডেভিয়েশন। রেঞ্জটা খুবই শর্টকাট,